দুর্ভাগ্যজনক হলো এইখানে যে দলটি মূল একমাত্র দল মানুষের কাছে, মানুষ যে দলটির প্রতি আশা করে আছে, সেই দলটির নাম হলো বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলটি এখন আমার মতে খুব সঠিক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না। কেন মনে করি না? সেই দলটির মধ্যে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় মহাসচিব থেকে ধরে স্থায়ী কমিটির সদস্যরা গিয়া বসে কাদের সঙ্গে? যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। এইসব শিশু বাচ্চারা 500 মিললে ফজলুর রহমানের মতো একজনের ভোট পাবে না। 500। আমি আল্লাহর রহমতে যে ভোটটা আমার এলাকাতে পাবো, এরা 500 মিললে এই ভোটটা, কারণ 500 মিললে এরা 5 লাখ ভোট পাইতে পারে, 2000 করে পায়, 1000 করে পাবেন। এরা মেম্বারের ভোট এদের সাথে গিয়া বসে একবার বলতে পারে না আমার দলটা যে ঠিক আছে আপনি যদি কথা বলেন আমরা যাব, কিন্তু আপনি আমাদের সঙ্গে এককভাবে কথা বলবেন। আমরা এই বাছুরদের পাশে রাখা এবং আমার বাছুরদের মাথার উপরে রাখা যারা কথায় কথায় আমাদের কথার প্রতিবাদ করবে এবং বেয়াদবি বেতবিজি করবে, তাদের সঙ্গে আমরা বসবো। এই কথাটা বলার মতো কারেজ আমার দলের আছে কিনা এটা আমি জানি না। এবং আমার দল এই কাজটা করে যে ইউনূস সাহেব ডাক দিলেই যায়, কে এদের সাথে বসে, যারা 4 দিন আগে স্লোগান দেয় 1 2 3 4, যারা 3 দিন আগে স্লোগান দেয় গাছের ডালে কাওয়া তারেক রহমান অমুক, যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্তে লাল তারেক রহমান অমুকের আল, এইগুলা যারা স্লোগান দেয়, তাদের যারা নোয়াখালীতে চিটাগাঙ্গে কক্সবাজারে মিটিং করিয়া বিশ্রী কুশ্রী স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে, শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে, তারেক রহমান খালেদের ছবি, তাদের সাথে দেখে গিয়া বসে বসে হাসা হাসা কথা। এর নাম যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমি করি না। যারা মনে করছে প্রত্যেক দেশে একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে, যে দেশে সংগ্রাম হয় যুদ্ধ হয়, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। যেমন 71-এ প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল এই দেশ স্বাধীন হবে না, পাকিস্তানি থেকে যাবে। মুক্তিযুদ্ধ সফল হবে, সঠিক আছে সফল হবে না মুক্তিযুদ্ধ পরাজিত। দিস ওয়াজ দ্য কন্ট্রাডিকশন, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। আমার দল এখন মনে করতেছে কিনা আমি জানি না যে ইলেকশন হবে কি হবে না, এটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। এটা যদি আমার দল মনে করে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি মনে করি এটা আমাকে কনভিন্স করতে, আমি মনে করি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হইলো এই দেশে যে 71 সনে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা সঠিক ছিল কি বেঠিক ছিল, এই ফাইটটা জামাত করতে চায় এবং তারা ওই যে জঙ্গিবাদীরা হিজবুত তাহরিরা করতে চায়, এবং এই কারণেই তারা 5ই আগস্ট ঘটাইছে। যদি তারা গণতন্ত্রের জন্য 5ই আগস্ট ঘটাইতো ভোটের জন্য, তাহলে 3 মাসের মধ্যে তারা ইলেকশন দিয়ে দিত। বছর যাবৎ ক্ষমতায় থাকেও যখন বলে আমরা কি ইলেকশন করার জন্য ক্ষমতায় আসছি, আমরা তো এই দেশকে পরিবর্তন করার, কোন পরিবর্তন? আমরা দেশকে আফগানিস্তান করতে, তারা ক্লিয়ার স্লোগান দেয়। কাজে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কি প্রধান কন্ট্রাডিকশন কি 71 নিয়ে নাকি প্রধান কন্ট্রাডিকশন ইলেকশন নিয়ে? কাজে আমি মনে করি না যে এই জিনিসটা খুব সুষ্ঠুভাবে সমাধান হবে। কারণ ইউনূস সাহেব ওই যে শেয়ালের পিঠা ভাগ করার মতো ভাগ করে দিতেছে রাজনৈতিক দলগুলোকে। নিজে একটু বেশি কামড় দেয়, ওজনতে হয়েছে না, তারপর না আরেকটু কামড় দেন, তাইলে বলে ওজনতে হয়েছে না। কিন্তু কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে? আমি আপনাকে বলি, ঘটাচ্ছে এই কারণে তারা মনে করতেছে যে ইউনূস সাহেবকে কোনোভাবে কনভিন্স করে সরকারের পক্ষে থেকে, যেহেতু ইউনূস সাহেব 15 ঘন্টা বিমানে উড়ে গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে একটা কন্ডিশন করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 26 সনে ভোট দিবে, এই বিশ্বাসটা বিএনপি এখনো রক্ষা করতে চাচ্ছে এবং এই বিশ্বাসের মধ্যে বিএনপি আছে। কিন্তু এই বিশ্বাসের মধ্যে থেকে যদি দেখা যায়, কালকেও একজন বলছে, তাদের মন্ত্রিসভার খুব সিনিয়র মিনিস্টার বলছে চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া উচিত। এই কথাটা যদি প্রতিবাদ করতে না পারে, যদি বিএনপিও মনে করে ইয়েস চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া উচিত, তাহলে তো সে তো কর্মীদেরকে বা নেতাদেরকে বা দলকে কনভিন্স করতে হবে, নাকি একা একা বললেই হবে ইয়েস আমরা এক, ঠিক আছে সেটাই বলুক,
যে আমরাই একমত চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের হাতে চলে যাক, তাহলে তো আর প্রতিবাদ করা দরকার, দল তো প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। এগুলো তো বেসিক পলিটিক্স, এগুলো তো পলিটিক্স অফ এক্সিস্টেন্স অফ মাই কান্ট্রি, আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এখানে। তারা কেন জিজ্ঞাসা করবে না সেন্ট মার্টিন দ্বীপ কি আমার দেশের ভিতরে আছে না বাহিরে চলে গেছে? এই ফাইট গুলো করবে না, খালি ইলেকশন ইলেকশন ইলেকশন, এটাই কি হবে? আর ইলেকশন তো তারা দিবে না। আমি বললাম দে উইল নট ফার্নিশ ইলেকশন ইন দিস কান্ট্রি আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস। হবে না এই দেশে। আমি 61 বছরের আমার অভিজ্ঞতা দিয়া কইতাছি, এই দেশে ইলেকশন ইউনূস সাহেবের অধীনে হবে না। যে 71 সনের যুদ্ধ বিরোধীরা এই দেশটাকে সমস্ত কিছু বিনা নির্বাচনে গ্রাফট করে ফেলবে, এবং বিএনপি মনে করতেছে এতেই বুঝে একটা ইলেকশন হইলে আমাদের খুব লাভ হয়ে যাবে। যে জিনিসটা আমাদের মতন সাধারণ মানুষেরাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোন অবস্থাতেই নির্বাচন দিবে না, তার অধীনে কোনো নির্বাচনও হবে না। এই জিনিসটি আপনার দল এত পুরাতন এবং অভিজ্ঞ একটি রাজনৈতিক দল, তারা কেন এটি বুঝতে পারছে না? তারা কেন সেই নির্বাচনের জন্য সর্বান্তকরণের চাপটি প্রয়োগ করতে পারছে না? এই দলটা অনেক বড়, তো এই দলের সিদ্ধান্তটা একটু ধীরে, এবং সেই সিদ্ধান্তটা ধীরে হওয়ার কারণেই বুঝতে পারছে না আমি বলবো না, হয়তো বা বুঝবে বা বুঝেছে, হয়তো বা স্টেপও নিবে, কিন্তু নিচ্ছে না। কিন্তু সময় যদি ফুরিয়ে যায়, সময় গেলে সাধন হবে না। এটা হলো শুদ্ধ গান। আরেকটা হইল যে ওই যে কয় থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগলাবো, দিন গেলে দিন আন পাবে না, ভাটায় যদি লয় যৌব। আমি বিএনপি বা আমার দল বা আমাদের যারা প্রগতিশীল দল আছে, এরা করে কি? এরা কি করে? কমিউনিস্ট পার্টি, পঞ্চ পার্টি, যে পঞ্চ পাণ্ডবের যে দল, কি দল বলে এটাকে? পঞ্চ পাণ্ডবের মান্না সাহেবদের নেতৃত্বে যে পঞ্চ পাণ্ডবের নাগরিক ঐক্য, মানুষের নাগরিক ঐক্য, নাগরিক ঐক্য এবং 5টা মিলে কিন্তু একটা নাম আছে, এটা তারা কি করে? বাম গণতান্ত্রিক জোট, এরকম একটা আছে। তারা চুপ হয়ে গেল কেন? কি পাওয়ার? সিপিবি কিন্তু তারা ওয়াক আউট করেছে, যে গণতান্ত্রিক ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বেশ কয়েকবার ওয়াক আউট করেছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সিপিবি রুহিন হোসেন প্রিন্স উনি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে এইভাবে যদি হুটহাট করে ডাকা হয়, কোনো ধরনের আউটপুট না আসে মিটিং গুলোতে, তাহলে সিপিবি আর ঐকমত্য কমিশনের বৈঠকে আসবে কিনা ভেবে দেখবে, 5 বার ভাববে। তারা কিন্তু অন্তত এই কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে। রুহিন হোসেন প্রিন্স বলেছে, সিপিবির সাধারণ সম্পাদক। কিন্তু যাদের কাছ থেকে কথা শুনতে চাইতাম, প্রিন্সের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নেতা, তারা কেন চুপ করে থাকে? কিসের আশায়? কিসের পাওয়ার আশায়? কি পাওয়ার আশায়? মিষ্টি মিষ্টি করে কথা বলে, ঘুরায় পেশায় একটা কথাই বলে, ইউনূস সাহেবই ভালো। এই কথা বললে তো হবে না। মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার কি মনে হয় তারা কেন খোলামেলা ভাবে এখনো বলছে না? আপনার কাছে কি মনে হয়? একটা কথা আছে, দেখেন, কবিরা কিন্তু আগেই কয়ে গেছে, ধন্য আশা কুহুকিনী তোমারও মায়া। কবিরা কিন্তু ধন্য আশা করতেছে যে কেউ না কেউ মায়া করবে। এই কারণে তারা কথা কই, আমার মান্না সাহেব, জুনায়েদ সাকিদের ওই যে আমার কি ভাই, ওই যে ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক, ওয়ার্কার্স পার্টির ভাই কোথায়? এত স্পষ্ট কথা বলতো, এখন কেন কথাগুলো অস্পষ্ট লাগে? এখন কেন ঘুরায় পেঁচায় তথ্য দেয়া কথা কয়? তারা কথা বলে না কেন সুস্পষ্ট কথা? বিএনপি যে কথা বলে, তবে এরই মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক বাম ঐক্য। তারা কিন্তু সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করছে। দাবি করছে তো পদত্যাগের জন্য রাস্তায় নামা, ইউনূস সাহেব এই দেশকে ধ্বংস করে দিবে। এই দেশের মন্ত্রিত্বে আর বিরোধী দলগুলা মনে হয় যেন নববধূর মতে লাল ঘুমটা মাথায় দিয়ে চুপ করে থাকে, শ্বশুর যদি শুনে ফেলে তার কণ্ঠ। এরকম একটা দল পেশ হইতে পারে নাকি? এখন বলবে এখন ইলেকশন দিবেন,
ইলেকশন দিয়ে আপনি যান, আমরা রাজনীতিবিদরা দেখবো দেশ কি করা যায়, দেশটা রাজনীতিবিদরা চালাবে, ভালো অথবা মন্দ দেশটা চালাবে রাজনীতিবিদরা, ওইরা না এনডিওর কর্মীরা না। এগুলা বলতে চাই না, আমি অনেক বলছি এগুলা, ওই যে হাসা হাসা কথা বলে রাজাকার আলবদরের মেয়ে ছেলেরা, এগুলো ভালো লাগে না, ভালো লাগে না। এখানে এমন লোক আছে খুব গুরুত্বপূর্ণ যে 8 সনে ইলেকশন করে 320 ভোট পাইছে, ওই ঢাকারই মুন্সিগঞ্জের একটা সিট থেকে অনলি 320টা ভোট পাইছে পার্লামেন্ট ইলেকশন করিয়া। এরা এখন বিশ্ববিখ্যাত নেতা এই সরকারের, মেম্বারই পাস করতে পারবো না, সে বলে 300 সিট পাইবো এনসিপি। এইসব কথা শোনার জন্য এখানে বসে আছি নাকি? এইসব কিন্তু শোনার জন্য যুদ্ধ করছিলাম, এইসব ফালতু ফাত্রা ছেলেদের কথা শোনার জন্য, চক্রান্তকারীদের কথা শোনার জন্য, এইসব রাজাকার আলবদরের পার্টি জামাতদের এই দেশটাকে গ্রাস করার জন্য যুদ্ধ করছিলাম নাকি? আর বিএনপি চুপচাপ চুপচাপ কথা বলে একটা ইলেকশন দেন, একটা ইলেকশন দেন, দেখি তো ইলেকশনটা দেয় কিনা। দিলে 100 বার সালাম করবো বিএনপি নেতাদেরকে, যে দিন ইলেকশন দেওয়ার কথা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যদি ইলেকশন দেয়, বিএনপি আমার সিনিয়র নেতাদেরকে গিয়ে 100 বার সালাম করবো, মানুষ 100 বার। আমি একটু জানতে চাচ্ছিলাম অ্যাডভোকেট ফজলুর রহমান, মানে এখন তো সরকারের বিরুদ্ধে কথা বললেই ফ্যাসিবাদের দোষর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, অথবা মানুষ মনে করে, মানে তারা মনে করে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলা হচ্ছে। কিন্তু এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এই কথিত ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়তে গিয়ে নিজেরাই যে ফ্যাসিবাদী হয়ে উঠছে, এই কথা যেমন অনেকে বলছেন, ঠিক এই জায়গাটিতে এসে সেই আওয়ামী লীগকে প্রতিরোধের নাম করতে গিয়ে আপনি যেটা প্রথমে বলছিলেন তার সাথে অনেকখানি মিলে যায় যে এই সরকারের সব ধরনের অপকর্মকে সমর্থন দিয়ে দেওয়া হচ্ছে। এতে করে কি আসলেই আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব? আমি আপনাকে একটু ক্লিয়ার বলি, আজকে প্রথম আলোটা দেখেন, দেখবেন একটা সাক্ষাৎকারে আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে দেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটেছে। আপনি দেখে থাকেন, আমি যদি জনাব ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করি, আপনি তো এক সময় বামপন্থী রাজনীতি করতেন, আমার দলের নেতা, আমার নেতা, বয়সে আমার চেয়ে উনি 1 বছরের বড়, অনলি 1 বছরের বড়। উনি 63 সনে এসএসসি করছেন, আমি 64 সনে করছি। সেই ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমার নেতাকে আমি জিজ্ঞাসা, দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটলো কেন? এখান থেকে ফিরত আসার পথ কি বিএনপি সরকারে গেলে হবে? না, এইখানে মধ্যে একটা ঘর তুলতে হবে, মধ্যপন্থী রেডিক্যাল একটা ঘর তুলতে হবে যদি দেশ বাঁচাইতে হয়, নাহলে দেশ বাঁচবে না, এই দেশ হয়ে যাবে আফগানিস্তান, এই দেশ সাম্প্রদায়িক। এইখানে আওয়ামী লীগ আসবে না, হাসিনাদের পলিটিক্স এই দেশে। আমি বলছি 10 বছরের মধ্যে আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে। ওই সব চোর চোরটা সালমান রহমানদের যে রাজনীতি, হাইব্রিডদের চলবে না, কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি। কোন জাতীয়তাবাদী রাজনীতি? এখানে বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে আছে বিএনপি, ইসলামী রাজনীতির পক্ষে আছে জামাত সহ দলগুলো, কমিউনিস্ট বামের পক্ষে আছে কমিউনিস্ট পার্টির দলগুলো বা বাসদ সহ এরা। বাঙালি জাতীয়তাবাদের একটা পার্টি লাগবে না? যদি না হয় তাহলে তো দক্ষিণপন্থী উত্থান হবে, এবং এখানে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির একটা ঘর এখানে হইতে হবে। নট হাসিনা, নট আওয়ামী লীগ। এটা যারা বলে আমি নো, তা না হলে এই দেশ জামাত নিয়ে, এই দেশ সাম্প্রদায়িক শক্তি নিয়ে যাবে। ওই যে ওইটাকে সবাই মিলে ওইটা বাদ দাও, ওইটা বাদ দাও না, বাঙালি জাতীয়তাবাদী শক্তি একটা রাজনীতি হতে হবে, যে রাজনীতির স্লোগান হবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা চোখ, তুমি কে আমি কে বাঙালি। এই স্লোগানটা থাকতে হবে এই দেশে। যদি জোর করে আটকানো হয় তাহলে এই দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে। এটা বিএনপি যদি মনে করে আমরা থাকলে থাকবো, না হলে জাগা রাজাকাররা, তাইলে আমার কোনো কথা নাই। কিন্তু যদি মনে করে আমরা থাকবো, আর আমরা না থাকলে আরেকটা জাতীয়তাবাদী শক্তি, ভালো শক্তি নয়, হাসিনার আন্ডারে 15 বছরের যে শক্তি, সেটা আমি বলছি না, একটা ভালো শক্তি থাকবে, তাহলে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি যার স্লোগান হবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি, বাঙালি স্লোগানটা থাকবে। না হলে এখানে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটবেই জনাব ফখরুল ইসলাম আলমগীর। ধরে নিতে পারি যে আওয়ামী লীগ ঠেকানোর নামে প্রকারান্তরে সাম্প্রদায়িক শক্তির উত্থানই ঘটছে।
যারা বলতেছে যে আওয়ামী লীগ যাতে কোনোদিনই না আসতে পারে, ঠিক আছে, কিন্তু অন্য কোনো কিছু হইতে পারবে না, তাইলে আসবে রাজাকাররা, এই কথাটা বলে দিলাম। এবং বিএনপিতে যারা ওই যে কথা বলে না, যারা মুক্তিযোদ্ধা আছে, বীরুত্তম, বীর বিক্রমরা, এদেরকে বলবো, এই তোরা তওবা কর, কেন তোরা অস্ত্র নিয়ে যুদ্ধ করছিলে? এই দিনটা কিন্তু আসবে, আমি বলে দিলাম, এবং আসতেছে। যদি এখানে রাজনীতিতে বাঙালি জাতীয়তাবাদী শক্তি, আমি আবারও বলছি, নো হাসিনা, নো হাইব্রিড, নো স্বৈরাচার, নো ফ্যাসিস্ট, কিন্তু ভালো মানুষের যদি রাজনীতি না থাকে, তাইলে এই দেশে এসছে। কিন্তু রাজনীতি দেশে আসবে, প্রগতিশীল গণতান্ত্রিক রেডিক্যাল মুক্তিযুদ্ধের পলিটিক্স এই দেশে আসবে। এই দেশে মুক্তিযুদ্ধের পলিটিক্স না আসলে এই দেশে 30 লক্ষ লোকের রক্ত বৃথা যাবে। এই দেশ বাঙালি জাতি বেঈমান হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের রাজনীতি আসবে, আমি কয়ে দিলাম কথাটা আপনাকে। আমাকে মারে ফেলতে পারে, এখনো বাইরে হলে গুলি করে মারে ফেলতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আসবে, আমি কয়ে গেলাম কথাটা। সেই রাজনীতি খুব দ্রুত আসবে, সময়ের বাইরে কোনো কিছুই হয় না, সময়ের ভিতরেই আসবে সেই রাজনীতি আসবে। কারণ আমি আশাবাদী শুধু না, আমি অভিজ্ঞ মানুষ, 61 বছর যাবত রাজনীতি করি, যেটা বাংলাদেশে এখন আর কেউ নাই। 2-3 জন যারা আছে, কেউ মরে গেছে আর কেউ জেলে আছে। আমার চেয়ে বেশি রাজনীতি করা মানুষ, 61 বছর রাজনীতি করা মানুষ বাংলাদেশে। ডাইরেক্ট পলিটিক্স, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ পলিটিক্স ইন মাই লাইফ। একদিনের জন্য রেস্ট নেই নাই, 61 বছর পলিটিক্স করছি। আমি বললাম পলিটিক্স আসবে, এবং সেটা মুক্তিযুদ্ধের পলিটিক্স। একটা পলিটিক্স থাকবে, সেটা হইলো ইসলামের নামে যদি তারা মডার্ন পলিটিক্স করে, তারা যদি রিয়েল পলিটিক্স করে, সেই পলিটিক্সটাও থাকবে। আর যদি সাম্প্রদায়িক পলিটিক্স করে, তাইলে এই দেশ সারা জীবন গন্ডগোল থাকবে। আর যারা নদীর উত্তর পারে গেলে কয় মুক্তিযুদ্ধ, আর দক্ষিণ পারে গেলে কয় ইসলাম, এদের পলিটিক্স থাকবে না। অ্যাডভোকেট ফজলুর রহমানের চোখের পানির কাছে আমাদের নিশ্চয় আর কিছু বলার থাকে না। তার চোখের পানিতেই আমরা সব কথা বুঝে নেওয়ার চেষ্টা করব, এটুকুই আমাদের আহ্বান। ভালো